আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন পড়ছিলাম। আমাদের অধ্যায়টি শেষ হয়ে গেছে। আজকে আমরা এর অনুশীলনীটা আলোচনা করে পরের অধ্যায়ে চলে যাব। তো অনুশীলনীটা দেখো যে এখানে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি। বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন হচ্ছে 350টি। 300টি আসন হচ্ছে নির্বাচিত, তার জন্য খ আর গ দুইটাই ভুল। খ আর ঘ এই দুইটাই ভুল। উত্তর হবে বাংলাদেশের মহিলাদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে 50টি। 50টি সংরক্ষিত আর 300টি নির্বাচিত, টোটাল 350টি আসন। উত্তর খ। আচ্ছা, দুইটা বলা হয়েছে রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা, দলীয় আদর্শ কর্মসূচির পক্ষে জনমত গঠন করা, গঠনমূলক বিরোধিতার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরা, বিভিন্ন দলের স্বার্থ একত্র করে রাজনৈতিক কর্মসূচি স্থির করা। সঠিক উত্তর হচ্ছে ক, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে। প্রধান কাজ, অন্যগুলো যে কাজ না তা কিন্তু না, অন্যগুলো কিন্তু রাজনৈতিক দলের কাজ, কিন্তু তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা। যেটা দিয়ে আমরা অন্যান্য যে রাজনৈতিক সংঘ আছে ওগুলোর সাথে এটার পরিবর্তনটা দেখতে পাই, যে অন্যরা ধরো চাপ সৃষ্টিকারী দল বা উপদগোষ্ঠী, এরা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে না, যেটা রাজনৈতিক দল করে থাকে। এরপর ছক দেখে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো ছকে গণতন্ত্রে ক দলের ভূমিকা দেখানো হয়েছে। গণতন্ত্রে ক দলের ভূমিকা কি? যোগ্য নেতার উচ্চ পদে উন্নীতকরণ, নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন, কর্মীদের রাজনৈতিক শিক্ষা দান, গঠনমূলক বিরোধিতা। 3-এ বলা হয়েছে গণতন্ত্র বিকাশে কি প্রয়োজন। দলীয় সিদ্ধান্তে কর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়া, সরকারের বিভিন্ন কাজে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা করা, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করা। উত্তর হবে এই তিনটাই সঠিক। গণতন্ত্র বিকাশের জন্য এই তিনটাই প্রয়োজন। দলীয় সিদ্ধান্তে কর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়া প্রয়োজন, সরকারের বিভিন্ন কাজে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা প্রয়োজন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন প্রয়োজন। 1, 2, 3 তিনটাই সঠিক উত্তর। তাহলে উত্তর হবে ঘ। 4-এ বলা হয়েছে ক দলের ছকের ভূমিকাগুলো পালন করতে সহজ হবে। ক দলের ছকের ভূমিকাগুলো পালন করতে সহজ হবে কোন ধরনের সরকার ব্যবস্থা যদি থাকে। এটার উত্তর হবে 4-এর ঘ, সংসদীয় সরকার ব্যবস্থায়। এইগুলা একটা রাজনৈতিক দলের জন্য সহজ হবে। সংসদীয় সরকার ব্যবস্থায় যোগ্য নেতার উচ্চ পদে উন্নতিকরণ, নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করা, কর্মীদেরকে রাজনৈতিক শিক্ষা দান করা, গঠনমূলক বিরোধিতা করা সহজ হবে। এখন আমরা সৃজনশীল প্রশ্ন দেখব। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে ক ও খ ব্যক্তি ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। তারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কুশল বিনিময় করে। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিটিং, মিছিল, কর্মসূচি পালন করে। নির্বাচনে ভোটারগণ খ ব্যক্তিকে সৎ, যোগ্য মনে করে ভোট দিয়ে জয়যুক্ত করে। এখন প্রশ্ন হচ্ছে কতে বলা হয়েছে কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আমরা বলবো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। খতে বলা হয়েছে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি। প্রধান লক্ষ্য একটু আগে আমরা এমসিকিউতে দেখলাম যে প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা, নির্বাচন কর্মসূচিকে বাস্তবায়ন করা, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা। গতে বলা হয়েছে খ ব্যক্তি কোন পদ্ধতি নির্বাচিত হয়েছে। আমরা খ ব্যক্তিকে দেখেছি যে নির্বাচনে ভোটাররা খ ব্যক্তিকে সৎ আর যোগ্য মনে করে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তার মানে খ ব্যক্তি নির্বাচনে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে জয়যুক্ত হয়েছে। খ ব্যক্তি যেহেতু নির্বাচিত হয়েছে সেহেতু এখানে নির্বাচন ব্যবস্থার উপস্থিতি ছিল। আর এটি যেহেতু বাংলাদেশের জাতীয় নির্বাচন পদ্ধতি, সেহেতু এখানে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি ব্যবহৃত হয়েছে। কেননা বাংলাদেশে বর্তমানে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা চালু আছে। প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে জাতীয় সংসদের সংসদ সদস্য বাছাইয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা চালু আছে। এখানে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে তার প্রতিনিধিকে বাছাই করে। আর বাংলাদেশের একমাত্র গোপন ভোটদান পদ্ধতি প্রচলিত রয়েছে, সেখানেও এটি ব্যবহৃত হয়। গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপন ব্যালট পত্র, আমাদের যে ভোটদান সেখানে দেখা যায় যে এটা গোপন ব্যালট পত্রে পছন্দ প্রার্থীকে সিল দিয়ে তারপর সেটা ভাঁজ করে তারপর ব্যালট বাক্সে রেখে দেওয়া হয়। তো এভাবে গোপন ভোট পদ্ধতি, প্রত্যক্ষ ভোট পদ্ধতি দুইটাই আছে। তো এই পদ্ধতিতে খ ব্যক্তি নির্বাচিত হয়েছে। তো এই যুক্তিতে আমরা বলবো যে খ ব্যক্তি প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থায় গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচিত হয়েছে।
ঘতে বলা হয়েছে নির্বাচনে ক ও খ ব্যক্তির কাজগুলোর মধ্য দিয়ে রাজনৈতিক দলের কোন প্রধান কাজের প্রতিফলন ঘটেছে। আমার আরেকবার দেখে আসি, ক আর খ ব্যক্তি কি করেছিল। তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছিল, তারা ভোটদানের জন্য বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেছিল, নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিটিং করেছিল, মিছিল করেছিল, আর ভোটারগণ এই পর্যন্ত। তো তাহলে আমরা বলবো যে তাদের কি কি কাজ আমরা দেখেছি। প্রথমত রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে সরকার গঠন করা, আর এই সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী নির্ধারণ করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন। এ থেকে বোঝা যায় ক খ ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান কাজটি করেছে। দ্বিতীয়ত রাজনৈতিক দলের একটি অন্যতম প্রধান কাজ হচ্ছে দলীয় আদর্শ কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। এই জনমত গঠনে রাজনৈতিক দল বিভিন্ন সভা, মিটিং, মিছিল, গণযোগাযোগের কর্মসূচি গ্রহণ করে, যেটা ক ও খ ব্যক্তিও করে। সুতরাং এক্ষেত্রে রাজনৈতিক দলের কাজের সাথে তাদের কাজ মিলে যাচ্ছে। তৃতীয়ত একটি সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণীর মানুষ থাকে, তাদের স্বার্থ পরস্পর থেকে আলাদা, আর তাদের আলাদা স্বার্থ একত্রিত করে তা কর্মসূচিতে পরিণত করা হচ্ছে রাজনৈতিক দলের কাজ। আর এজন্য তার প্রয়োজনে তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জনসমর্থন চায়, সেটা ক আর খ ব্যক্তি করেছে। তাহলে আমরা এই উপরোক্ত আলোচনার আলোকে বলতে পারি যে ক খ ব্যক্তি নির্বাচনে জয়লাভের জন্য যে সকল কর্মকাণ্ড করেছে তা রাজনৈতিক দলের কাজের সাথে পরস্পর মিলে যায়। তাই আমরা বলতে পারি যে নির্বাচনে ক ও খ ব্যক্তির কাজগুলোর মধ্যে দিয়ে রাজনৈতিক দলের কাজের বহিঃপ্রকাশ ঘটেছে। এই হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায় শেষ হলো। তো আজকে আমি নবম অধ্যায় শুরু করব, এটা ক্লোজ করছি। এখন আমি শুরু করব হচ্ছে অধ্যায় 8, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, লোকাল গভর্নমেন্ট ইন বাংলাদেশ। আচ্ছা, আমরা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো পড়েছিলাম। তো প্রশাসনিক কাঠামোতে আমরা দেখেছি যে আমাদের দেশের এই যে প্রশাসনিক কাঠামোটা দুই ভাগে ভাগ করা হয়েছে, কেন্দ্রীয় শাসন এবং স্থানীয় শাসন, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তো কেন্দ্র থেকে সমগ্র রাষ্ট্র পরিচালনা করা হয় এবং স্থানীয় জনগণের প্রয়োজন মেটানোর জন্য হচ্ছে এই স্থানীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে। রাষ্ট্রের শাসন ব্যবস্থা সুষ্ঠু পরিচালনার জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে। স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধানের জন্য তৃণমূল পর্যায়ে এই ধরনের সরকার গড়ে ওঠে। বাংলাদেশে এই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ রাষ্ট্রের শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়। তাই স্থানীয় শাসন গণতান্ত্রিক সরকার ব্যবস্থার একটা অপরিহার্য অংশ। এই অধ্যায়ে আমরা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা গঠন, এর ক্ষমতা ও কাজ সম্পর্কে জানব। প্রথমেই দেখি যে স্থানীয় সরকার বলতে কি বোঝানো হয়। স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা। স্থানীয় সরকার কিন্তু এই কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থা, এবং এটা নির্বাচিত সংস্থা না, বরং এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়োগকৃত ব্যবস্থা, বাছাইকৃত ব্যবস্থা, যেখানে কেন্দ্রীয় সরকার হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাই করে যোগ্য মেধাবী ব্যক্তিদেরকে এই স্থানীয় সরকার ব্যবস্থায় নিয়োগ দিয়ে থাকে। তারা হচ্ছে সরকারের অফিসাররা, তারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা স্থানীয় পর্যায়ে গিয়ে এই কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলোকে বাস্তবায়ন করে থাকে। তো কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারের রূপ হচ্ছে দুইটা, স্থানীয় সরকার আর একটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। দুইটার পার্থক্যটা কোথায় বলি। স্থানীয় সরকার হচ্ছে যে কেন্দ্র থেকে নিয়োগকৃত, তারা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকার হচ্ছে তাদেরকে নিয়োগ দেয়। আর স্থানীয় স্বায়ত্তশাসিত কোনটা, যে স্বশাসিত, যারা হচ্ছে স্বশাসিত নিজেরাই নিজেদেরকে শাসন করে, সেক্ষেত্রে তারা কেন্দ্রের ওপর পুরোপুরি নির্ভর করে না। স্থানীয় সরকার হচ্ছে সকল সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসে, সেটাকে শুধু বাস্তবায়ন করে। আর স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ক্ষেত্রে তারা হচ্ছে নিজেরা নিজেদের স্থানীয় সমস্যাগুলো সমাধান করে, এবং এরা নিয়োগকৃত না, এরা হচ্ছে নির্বাচিত। স্থানীয় জনগণ এদেরকে ভোট দানের মাধ্যমে নির্বাচিত করেছে। তাহলে স্থানীয় প্রশাসন হচ্ছে সেই প্রশাসন যেখানে প্রশাসককে কেন্দ্রীয় সরকার নিয়োগ দেয়, কেন্দ্রীয় সরকারের নির্দেশ বাস্তবায়ন করা এর প্রধান কাজ। বিভাগ, জেলা, উপজেলা পরিষদ এই পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ে সচিব সরকার কর্তৃক নিযুক্ত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে বোঝায় এমন এক ধরনের সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকায় স্থানীয় প্রয়োজন মেটাবার জন্য জনগণের নির্বাচিত
নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উদাহরণ। স্থানীয় প্রশাসন আবার স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সহযোগী হিসেবেও কাজ করে, অর্থাৎ এই দুইটা বডি পরস্পরকে সহযোগিতা করার মাধ্যমে হচ্ছে এই লোকাল গভর্নমেন্টকে রান করে। এখন আমরা দুইটাকে পাশাপাশি দেখি। স্থানীয় শাসন বনাম স্থানীয় স্বায়ত্তশাসন কি? স্থানীয় শাসন হচ্ছে একটি দেশে সরকারি নীতিসমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারী কর্তৃক এলাকা ভিত্তিক শাসন ব্যবস্থাকে স্থানীয় শাসন বা স্থানীয় সরকার বলে। স্থানীয় শাসন কর্তৃপক্ষের কোনো নীতি নির্ধারণী ক্ষমতা নাই, অর্থাৎ এরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এরা হচ্ছে শুধু কেন্দ্রের সিদ্ধান্তকে বাস্তবায়ন করে। উদাহরণ বাংলাদেশের জেলা প্রশাসন, থানা প্রশাসন প্রভৃতি। আর স্থানীয় স্বায়ত্তশাসন কি তাহলে? সাধারণভাবে স্থানীয় স্বায়ত্তশাসন হলো স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন। সামাজিক বিজ্ঞান কোর্সে বলা হয়েছে যে স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞায় বলা হয়েছে যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এক ধরনের ভৌগোলিক অসার্বভৌম সংস্থা যার নিজস্ব কার্যাবলী পরিচালনার জন্য আইনসঙ্গত অধিকার এবং প্রয়োজনীয় সংগঠন আছে। আর বাংলাদেশের সংবিধান অনুসারে আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলে। আমরা এখন স্থানীয় সরকারের গুরুত্বগুলা কি কি সেগুলা জেনে নেই। বিভিন্ন রাজনৈতিক দার্শনিক ব্রিটিশ রাজনৈতিক দার্শনিক জন স্টুয়ার্ট মিলের মতে স্থানীয় সরকার সরকারি রাজনৈতিক কর্মকাণ্ড জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। আমরা পয়েন্ট আকারে দিতে পারি। প্রথম পয়েন্ট বলবো জনগণের সুযোগ সৃষ্টি করে, নাগরিক সচেতনতা তৈরি করে। স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে নাগরিকদেরকে যথাযথভাবে সেবা প্রদান করে। আমরা বলবো যে নাগরিকদের সেবা প্রদান। 3 নম্বর পয়েন্ট, কেন্দ্রীয় প্রশাসকদের পক্ষে সঠিকভাবে স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা, তাদের সমস্যার সমাধান করে এবং স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করা সম্ভব হয় না, যার জন্য স্থানীয় পর্যায় থেকে হচ্ছে সমস্যার সমাধান করলে সেটা বেশি কার্যকরী হয়ে থাকে। এক্ষেত্রে তাদের স্থানীয় সরকার উপর নির্ভর করতে হয়। স্থানীয় সরকার এই সকল বিষয়ে তথ্য সরবরাহের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে যথাযথ নীতিমালা গ্রহণ এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়তা করে। এখন ডান পাশের ছকটাতে দেখো মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, স্থানীয় প্রশাসন যে সরকার বা মন্ত্রণালয়, তার অধীনে আমাদের লোকাল গভর্নমেন্ট গুলা কিরকম। আমাদের যে গ্রাম পর্যায়ে যেগুলো আছে ডিস্ট্রিক্ট পরিষদ, বর্তমানে 61টি ডিস্ট্রিক্ট পরিষদ বা জেলা পরিষদ আছে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে জেলা পরিষদ 61টি কেন, আমাদের তো জেলা 64টি, তাহলে আমাদের জেলা পরিষদ কেন 61টি? তো আমাদের জেলা পরিষদ 61টি, বাকি 3টা একত্রে অর্থাৎ বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের এই 3টি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের এই 3টি জেলা একত্রে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ একটা আলাদা করে একটা বডি গঠন করে দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ আছে 492টি, ইউনিয়ন পরিষদ আছে 4571টি। এটা হচ্ছে আমি যে সময় তৈরি করেছি তার সর্বশেষ ডাটা ছিল এগুলো। এগুলো আবার পরিবর্তিত হতে থাকে, ধরো নতুন করে ইউনিয়ন পরিষদ গঠিত হলে এটার সংখ্যা বেড়ে যাবে। তো এটা তোমরা নেট থেকে একবার দেখে নিবা। সিটি কর্পোরেশন আছে 12টি, পৌরসভা আছে 330টি। আচ্ছা বলে রাখি, সিটি কর্পোরেশন আর পৌরসভা হচ্ছে শহর পর্যায়ে বা নগর পর্যায়ে, আর ডিস্ট্রিক্ট পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ হচ্ছে গ্রাম পর্যায়ে। আচ্ছা এখন স্থানীয় শাসন আর স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্বগুলো আমরা দেখি। স্থানীয় শাসনের গুরুত্ব হচ্ছে এটি কেন্দ্রীয় সরকারের নীতি সিদ্ধান্তকে বাস্তবায়ন করে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে যে কর্মসূচিগুলো ঘোষণা করে নির্বাচনের আগে, সেই নির্বাচনের কর্মসূচিগুলো হচ্ছে এরা পরবর্তীতে বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করে। দ্বিতীয়ত কেন্দ্রীয় শাসন কর্তৃপক্ষের আদর্শ ও নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করে। তৃতীয়ত স্থানীয় জনগণের অভাব অভিযোগ কেন্দ্রকে অবহিত করে। চতুর্থত সরকার ও জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। আর স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্বগুলো কি দেখি। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করে, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা সৃষ্টি করে, এটার ব্যয় তুলনামূলকভাবে কম, এটা সহজসাধ্য সমাধান দেয়, রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটায়, স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ ঘটায়, কেন্দ্রের চাপ লাঘব করে, কম সময় অপচয় হয়, কারণ হচ্ছে কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসা, কেন্দ্র থেকে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হচ্ছে সময় লাগে। আর যদি স্থানীয় পর্যায়ে সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করে সমাধান বের করা যায় তাহলে সময় তুলনামূলক কম লাগে। প্রত্যন্ত অঞ্চলের সমস্যা সম্পর্কে কেন্দ্রকে অবহিত করে, সুষ্ঠু জনমত গঠন করে, বৃহদায়তন এলাকা ও বিপুল জনগোষ্ঠীর জন্য হচ্ছে এই সরকার ব্যবস্থা উপযোগী। এখন আমরা স্থানীয় সরকার কাঠামোটা দেখি। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো অতীতে কেমন ছিল।
বা পাশে দেখো কেন্দ্র ছিল, বিভাগ ছিল, তারপর জেলা, মহকুমা, থানা। বর্তমানে এটা একটু পরিবর্তিত হয়েছে, কেন্দ্র, তারপর বিভাগ, তারপর জেলা, মহকুমা আর থানা এখন নাই, এখন হচ্ছে জেলার পরে উপজেলা। আর স্থানীয় স্বায়ত্তশাসিত কাঠামোটা দেখি, জেলা পরিষদ, তারপর উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, গ্রাম পরিষদ। জেলা পরিষদের প্রধান হচ্ছে চেয়ারম্যান ডিসি, উপজেলা পরিষদের প্রধান চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ হচ্ছে চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান, আর গ্রাম পরিষদের সদস্য হচ্ছে ইউপি সদস্যরা, ইউনিয়ন পরিষদের সদস্যরা। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাটা দেখি এখন। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন পর্যন্ত নানা আইনি সংস্কারের মধ্য দিয়ে দেশের স্থানীয় সরকারের শাসন কাঠামো বর্তমান রূপ লাভ করেছে। পাকিস্তান শাসন আমলে এর প্রকৃতি অপরিবর্তিত ছিল। 1971 সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর নতুন রাষ্ট্রে সবকিছু ঢেলে সাজানোর প্রয়োজন হয়। নতুন রাষ্ট্রে 1972-এর সংবিধানে স্থানীয় সরকার ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশে বর্তমানে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায়: ইউনিয়ন পরিষদ, থানা বা উপজেলা পরিষদ, আর হচ্ছে জেলা পরিষদ। এই শহরগুলোতে পৌরসভা আর 11টি, বড়টা এখন 11টি হবে না, এখন 12টি হবে। 12টি শহরে হচ্ছে সিটি কর্পোরেশন আর পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, এই যে 3টা পার্বত্য এলাকা নিয়ে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটিকে নিয়ে স্থানীয় জেলা পরিষদ রয়েছে। উল্লেখিত 3 স্তরের মধ্যে ইউনিয়ন পরিষদকে সবচেয়ে নিচের দিকে কার্যকরী ইউনিট বলে মনে করা হয়। গ্রাম বা এর নিকটবর্তী হচ্ছে ইউনিয়ন, উপজেলা পরিষদ, শহর এলাকার জন্য হচ্ছে পৌরসভা আর জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন। এছাড়া পার্বত্য এলাকার জন্য বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা, যেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। তো বাংলাদেশ স্থানীয় সরকারের বর্তমানে কয়টা করে আছে সেটা দেখে নিই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আছে হচ্ছে গ্রাম ভিত্তিক উপজেলা পরিষদ 490টি, ইউনিয়ন পরিষদ 4453টি, আর শহর ভিত্তিক স্থানীয় সরকার জেলা পরিষদ 61টি, সিটি কর্পোরেশন 12টি, সিটি কর্পোরেশন 11টি না, এটা পরিবর্তিত হয়েছে 12টি, পৌরসভা হচ্ছে এখন 330টি, আগে 325টি ছিল, এখন 330টি। সর্বশেষ সিটি কর্পোরেশন 12টি কেমন করে হলো সেটাও আমি উল্লেখ করেছি। সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ, যেটা এই বইটা যখন লেখা হয়েছিল তখন এটা অ্যাড করা হয়নি, মানে এটা হয়তো পূর্বের বই, তো পরবর্তীতে আপডেটেড হয়েছে যে আরেকটি সিটি কর্পোরেশন তৈরি হয়েছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সর্বশেষ সিটি কর্পোরেশন। আর সর্বশেষ পৌরসভা এখন যেটা 330টি বলছি, 330 নাম্বার যে পৌরসভা সেটি হচ্ছে সিলেটের বিশ্বনাথ। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আঞ্চলিক পরিষদের অধীনে আছে 3টি: বান্দরবান পাহাড়ি জেলা পরিষদ, রাঙামাটি পাহাড়ি জেলা পরিষদ, আর খাগড়াছড়ি পাহাড়ি জেলা পরিষদ। তো উল্লেখ্য, বাংলাদেশের প্রতিটি স্থানীয় সরকার ব্যবস্থায় মহিলাদের প্রতিনিধিত্বের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং সেটা হচ্ছে আমরা যখন ডিটেইলসে এই স্থানীয় সরকারগুলো সম্পর্কে আলোচনা করব তখন দেখবো যে প্রতিটা স্থানীয় সরকার এককেই কিন্তু নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই পড়ি। আমরা পরের ক্লাসে হচ্ছে পরবর্তী টপিক থেকে আলোচনা করব। তোমরা মনে রেখো, আমরা ইউনিয়ন পরিষদ থেকে আলোচনা শুরু করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।